এবং বিএনপি ওপেন বলেছে, রাষ্ট্রপতির সাক্ষাৎকারে বলেছে, আপনাদের এই হাউজের পত্রিকা কালের কণ্ঠে, যে তাকে তো উপড়ে ফেলতে চেয়েছে, সে সাংবিধানিক ভ্যাকুয়াম যাতে না হয় এই জন্য সে স্থির থেকেছে, ধীর থেকেছে। এবং সেখানে বিএনপি সমর্থন দিয়েছে, 3 বাহিনী প্রধানও ওখানে ছিল, 3 বাহিনীও তার পক্ষে ছিল যাতে তিনি রিজাইন না করেন। তো এখন সংসদ সামনে বসবে, 12 তারিখে রাষ্ট্রপতি সংসদ ডেকেছে, এবং এখন যে গঠন সংবিধান আছে তাতে সরকারি দলই কিন্তু তার বক্তব্যটা ভার্চুয়ালি আনঅফিশিয়ালি বলা যায়, সরকারের বক্তব্যটাই তিনি ওখানে বলবেন। এখানে রাষ্ট্রপতির নিজস্ব বক্তব্য দেওয়ার, নিজস্ব মনোভাব দেওয়ার কোনো এখতিয়ার নাই। এটা সাধারণত প্রধানমন্ত্রীর উপদেশ মতোই পরামর্শক্রমেই তিনি বক্তব্য দেন, এবং তার বক্তব্যই দেন, সরকারের বক্তব্যই দিবে। এবং সরকারের তো আপনার এই যে সালাউদ্দিন সাহেব বলেই দিছে, রাষ্ট্রপতি 12 তারিখে সংসদ অধিবেশন হবে এবং সব সংবিধান মেনেই শুরু হবে। তো এখন আমার কাছে মনে হয়েছে যে ভাইরাল হতে চায় না, ওই যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে রাষ্ট্রপতি যাতে ভাষণ না দেয়, এটা দিচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, সে এটা করে ভাইরাল তো হতে পারবে না, এ তো অপরাধ, সে তো সবসময় মিথ্যা কথা বলে। সে খামাখা একটা চিঠি দিয়ে আইনে দেবে, কোর্টে যেতে পারতো, কোর্টে দেওয়া স্টে করা, আইনে যদি সংবিধান অবৈধ হয় সে তো মানে না, অভ্যুত্থান দেশ চালায়। তা আপনি বলেন তো দেখি। আবার দেখেন, আমার কাছে আপনার গেজেটও আছে, আপনি 2016 সালে আপনার প্রধান উপদেষ্টা, ওই সময়ের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের আপনার প্রধান উপদেষ্টা এবং বিরোধী দলের নেতা, এই 3 জনের জন্যে তাদের সময় শেষ হওয়ার 3 মাস পর্যন্ত তারা মানে এসএসএফ পাবে, এসএসএফ এর গার্ড পাবে। এবং এইবারে 10 তারিখে, আপনার 10 ফেব্রুয়ারি সে প্রেসিডেন্ট জানে না, সে একটা প্রজ্ঞাপন জারি করে বসে, সে এটাকে তার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য 1 বছরের এসএসএফ এ পাড়া, এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি, 1 বছরের জন্য। এরা এখন নির্বাচিত সরকার আছে, সরকার জানে না কোনটা এন্ডোর্স হবে না, সেটা প্রথমে করা হবে, অনুমোদন করা হবে। তারপরে জুলাই জাতীয় সনদ, সেটাও বলেছে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এখন জুলাই সনদের ভিতরে আছে যে দল যেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটাতে স্বাক্ষর করে, সেখানে বলা হয়েছে যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে ওইটা তাদের মতো করে করতে পারবে। তো তাহলে যেগুলা আপনার নোট অফ ডিসেন্ট দিছে সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেইগুলোতেই তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন দেখেন আপনার, আমার কাছে মনে হচ্ছে এখন ওই বিএনপির যে 31 দফা ছিল সংস্কার প্রস্তাব, সেটার ভিতরেই থাকবে, কারণ বাকিগুলো তো আপনার সংবিধানের সাথে সাংঘর্ষিকগুলো তো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, সেটা বিএনপি 2/3 মেজরিটি পাইছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালন করবে বিএনপি। হ্যাঁ, করবে বলছে, তো বলার পরে যেটা বলছে সেটাই তো করবে। জুলাই সনদ যারা একটা শব্দ মিসিং করছেন, তারা যেটা স্বাক্ষর করেছে সেটা, আর প্রিন্টেড ফর্মে যে জুলাই সনদ প্রিন্ট করা হয়েছে সেটা আমার কাছে আছে এখনো। সেখানে প্রত্যেকটায় কোন দল কত দল, কোনটায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, সব ওখানে নোট দেওয়া আছে, যেগুলোতে আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে কত দল কয় দল সেটা উল্লেখ আছে, এবং নিচে নোট লেখা আছে যে যদি এই দল নির্বাচনে ইশতেহারে দিয়ে যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে সেই দল তাদের ইচ্ছা মতো এটা বাস্তবায়ন করতে পারবে। তো তাহলে যেমন উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে না, যদি এটা হয়, বিএনপি প্রস্তাবে ছিল, আজ হয়, বিএনপি বলছে যে, আমি উদাহরণের জন্য বলছি, বিএনপি বলছে যে সংসদের সিটের অনুপাতে, আসনের অনুপাতে, আর এনসিপি জামাত বলছে, 11 দল বলছে যে না, আনুপাতিক, ভোটের আনুপাতিক। তো এখন তো এটা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে বিএনপির, তো এখন তো জনগণের ম্যান্ডেট পাইছে 2/3 মেজরিটি, ওটা মানবে না, কি করবেন আপনি? জুলাই সনদ তো সে অস্বীকার করতেছে না, বিএনপি বলছে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা আমরা হুবহু পালন করব, এবং যেটা প্রিন্টেড ফর্ম আছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে, আমার কাছে আছে, আমি পড়ে শোনাতে পারি। তারা পরিষ্কারভাবে বলছে যে নোট অফ ডিসেন্ট যে দল যেটা দিছে, কত দল সমর্থন করছে। আমরা তো জানি যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবার জাতীয় সংসদ নির্বাচনে, সেই যে সংসদ থেকে অর্থাৎ নিম্ন কক্ষ থেকে একটা আইন তৈরি হবে, আইনটা যাবে উচ্চ কক্ষে, ওই আইনটা আলোচনা হবে,
আলোচনা হয়ে 2 মাসের মধ্যে 2 মাসের মধ্যে যদি এই ডিসিশন না হয় তাহলে এটা অটোমেটিক পাস হবে। অর্থাৎ ওই বিবেচনাতে উচ্চকক্ষের প্রয়োজনই নেই, কারণ আসলে নিম্নকক্ষ যা করবে ওইটি আইন, এইটি আলটিমেটলি, সে উচ্চকক্ষের দরকার পড়ে না। তবু বিএনপি একটা উচ্চকক্ষ অ্যাকোমোডেশনের জন্য করতে চাইছে, কারণ সবগুলো দলও উচ্চকক্ষ চাইছে, দল ওখানে রেখেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে উচ্চকক্ষে যে প্রতিনিধি থাকবে, প্রতিনিধি দিয়ে অনেক দলের অনুপাত আছে, অনুপাতে বলা হয়েছে, বিশেষ করে ধরেন 11 দল তারা অনুপাতে চাইছে যে ভোটের অনুপাতে উচ্চকক্ষ, তাহলে ভোটের অনুপাতে হলে তাদের উচ্চকক্ষের সদস্য সংখ্যা বেশি হবে। আর একটা আছে যেটা ইয়েতেও আছে, মানে জুলাই সনদ না, 31 দফাই আছে যে অপোজিশন থেকে আপনার ডেপুটি স্পিকার হবে, উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ। এটা তো বিএনপি ইতিমধ্যেই বলেছে, অপোজিশনকে বলে দিছে উচ্চ সেটা করবে। অর্থাৎ বিএনপি যেটা বলছে, সালাউদ্দিন সাহেব যেটা বলছে, জুলাই জাতীয় সনদ যেখানে তারা যেটা স্বাক্ষর করেছে সেটা তারা হুবহু বাস্তবায়ন করবে। এখন যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এখন 2/3 মেজরিটি পাইছে, তাদের আইনগত কোনো বাইন্ডিংস নাই, তারা ওটা করবে না, বাকিটা করবে। তো এখন যদি বাকিটা করতে চান তাহলে তো সরকারের সাথে ডিবেট আচরণ ঠিক রেখে করতে হবে। আপনি সবসময় তাফালিং করবেন, হ্যাঁ, এখন আপনার ধরেন ওই জামাত ইসলাম যেটা বলে সেটা হয়তো শোনা যায়, এনসিপির এত বাগারম তো আর সহ্য হয় না। আপনি বললেন এনসিপি আছে, এনসিপি 30 জন আত্মরক্ষার্থে জামাতের সাথে ঢুকে গেছে, হ্যাঁ, আর গ্রুপ বাড়ায় আর একটা দল করছে, আর অনেকে রিজাইন করে চলে গেছে। নারীরা তো মূলত নাই, একটা নারী আছে আর সব নাই। তো এখন এনসিপি তো আর সম্ভাবনা দেখছি না। 6 জন, যেমন আমি বনশ্রীতে থাকি, ওখানে নাহিদ ইসলামের বাড়ি, একটা লোক, আমাকে সবাই চেনে, একটা এ পর্যন্ত উদাহরণ পাই নাই যে নাহিদকে ভোট দিয়েছে, কিন্তু এমপি হয়ে গেছে সে। এখন মেটিকুলাস ডিজাইন না কিভাবে হয়েছে জানি না, সে তো এমপি হয়ে গেছে। এখন এই জন্যই বলছি যে তারপরে 6 জন হয়েছে, 6 জন, এটা এনসিপি থাকতে পারে, ধৈর্য ধরে যদি থাকে, এটা আপনার অভ্যুত্থানের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। যদি এখনো আমি বলবো যে 3 জন উপদেষ্টা ছিল, উপদেষ্টা তো এখন নাই ছাত্রদের মধ্যে, তো তারা যদি আলাদা একটা প্রেশার গ্রুপ হিসেবে অর্গানাইজ হয়, সেই সুযোগ তো নাই আর এখন। কারণ আমি তো মনে করি জামাত তো একটা বোয়াল মাছ, ছোট মাছ যা যাবে পেটের ভিতরে হজম হয়ে যাবে। এবং জামাত আপনারা দেখেন বিএনপির ভিতরে, আমি তো পরিষ্কারই বলি যে গুপ্ত জামাত বিএনপির ভিতরে কমপক্ষে 20% আছে। অনেকে বলে জামাত এত ভোট পাইলে কোথায়, বিএনপি 20% পাইছে, অন্যরাও দিছে, হিন্দুরাও ভোট দিছে, সবাই ভোট দেয়, সুবিধা বুঝে বুঝে ভোট দিছে। তো বিএনপির ভিতরে জামায়াত আসলে কিভাবে গুপ্তভাবে অবস্থান করতেছে গুপ্তভাবে। ছাত্রলীগের ভিতরে কেমনে ছিল, হেলমেট বাহিনী হয়েছিল, তো ছাত্রলীগের পদধারিত ছিল, সব দলের মধ্যে আছে, গুপ্তভাবে আছে। এই জন্য আমি বলি বিএনপিতে, আমি বড় সবসময় বলি বিএনপি একটা মধ্যপন্থার দল, মুক্তিযোদ্ধাদের আশ্রয় রাখার দল, জাতীয়তাবাদী দল, এই দল তো থাকতে হবে। নইলে আপনি দেখেন যে আমার ক্ষমতা আসলে তো আমাদের একদিক থেকে ভালোই হইতো, তাহলে আমরা জান্নাতের টিকিট পেয়ে যেতাম। এখন জামাত যে ফাটাবাসের চিপায় পড়ছে, এনসিপি যে ফাটাবাসের চিপায় পড়ছে, আওয়ামী লীগের লোকরা বেল পাচ্ছে, হ্যাঁ, আওয়ামী লীগের অফিস খুলতেছে, আওয়ামী লীগ যদি রাস্তায় নেমে যায় তাহলে তো আমাদের জান্নাতের টিকিট চলে যাবে। জান্নাতের টিকিট কার কাছে পাবো বলেন? হ্যাঁ, জামাতকে এবং এনসিপিকে ঠিক করার জন্য আওয়ামী লীগ, মধ্যপ্রাচ্যে যে সকল রাষ্ট্রগুলো রয়েছে যেখানে আসলে গণতন্ত্র কার্যত মূলত একনায়কতন্ত্রের উপরে চলে এবং সেখানে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে 75-এর 15ই আগস্টের পরে রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। সেনাবাহিনী যেটা চেয়েছে সেটাই সবসময় হয়েছে। গত 17টি মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস কী চেয়েছেন, কী করেছেন, ডাজ নট ম্যাটার, কিন্তু সেনাবাহিনী যেটা চেয়েছে আসলে শেষমেশ সেটাই হয়েছে। যেমন এই নির্বাচনটি ডক্টর মোহাম্মদ ইউনূস তারা তো ডিউ টাইমে দেওয়ার ব্যাপারে তাদের অত আগ্রহ ছিল না, এটা আমরা সবাই জানি। কিন্তু সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি ডিটারমাইন্ড ছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তো তারেক রহমান সাহেব আসলে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে এহসান করেছেন, মানে তার প্রতি ভালো ব্যবহার করেছেন। যদি তা না হতো, তিনি যদি জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ওই সময় চাইতেন তাহলে হয়তো 2025 সনের ডিসেম্বর মাসে কিন্তু নির্বাচন হয়ে যেত, এটা দিতে বাধ্য হতো। তো যেটা বলছিলাম, এই কথা বলার অর্থ হলো যে পুরো সময়টা গত 17 মাস ধরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, তার লোক, এনসিপি, জামাত সবার একটা প্রাণান্ত চেষ্টা ছিল।
এবং সাথে সাথে তাদের যে সকল বিদেশি ইউটিউবার টিউবার যারা আছে তারা রাষ্ট্রপতিকে ঘিরে যে সকল মানে প্রচার চালাচ্ছিল, সেক্ষেত্রে প্রথমত যে সেনাবাহিনী বা ক্যান্টনমেন্ট যদি তার সঙ্গে না থাকতো, এটা একেবারে অসম্ভব ছিল, তিনি সেখানে থাকতে পারতেন না। আর বিএনপির যে পলিটিক্যাল স্ট্যান্ড, আমার কাছে যেটা মনে হয় বিএনপিও এই সেনাবাহিনীর যে ডিজায়ারটা এটাকে কমপ্লাই করেছে। এটা কমপ্লাই করেছে কারণ হলো রাজনীতির কতগুলো সমীকরণ আছে। এখন যদি অন্য সব দলের মতো সেই বিএনপিও যদি রাষ্ট্রপতির অপসারণ চাইতো, তাহলে সেখানে দেখা যেত যে পলিটিক্যাল পার্টিগুলো আর তার সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্টের মধ্যে যে সমীকরণটা এখন আছে সেটা থাকতো না। তো যার জন্য রাষ্ট্রপতি মূলত একটা ডিপ্লোম্যাসির মধ্যে পড়ে গিয়ে সে সেনাবাহিনীর আকণ্ঠ সমর্থন পেয়েছেন এবং এখনও পর্যন্ত টিল নাও আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ব্যাপারে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, পজিটিভ ভূমিকা আছে। আর যেহেতু এই যে একটা নির্বাচন হলো, জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন, এখানে যতই ম্যাট্রিকুলার ডিজাইন বলেন, যতই ইঞ্জিনিয়ারিং বলেন না কেন, এটা সবাই যে এখানে সেনাবাহিনী চেয়েছে যে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসুন, রাজনীতির একটা সমতা বজায় করুন, একটা ভালো নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় আসেন। আদারওয়াইজ দেশটা যেভাবে জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছিল এবং হাদি নিহত হওয়ার পর তাদের যে মাস্টার প্ল্যান ছিল সব কিছু তছনছ হয়ে যেত, এভরিথিং তছনছ হয়ে যেত। ঠিক ওই সময়টাতে সেনাবাহিনীর যে সকল কর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এখানে দেশি বিদেশি, এখানে ইউকের শক্তি আছে, আমেরিকার শক্তি আছে, এমনকি দিল্লির গ্রিন সিগন্যাল আছে। আদারওয়াইজ তারেক রহমান সাহেব আসতে পারতেন না বা আসতেন না। তো এগুলো সবই আসছে এবং সেই সকল কর্মকাণ্ডে কিন্তু রাষ্ট্রপতিরও একটা প্রচ্ছন্ন যাকে বলা সমর্থন ছিল। তার মানে কি আমাদের নির্বাচন কিংবা রাজনীতিতে এখনো ভূ রাজনীতির খেলা চলছে? আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনির, আপনি বলছিলেন নির্বাচনের আগের প্রসঙ্গ তুলে ধরে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে বলছিলেন, ভারতের প্রসঙ্গে বলছিলেন। আমি প্রশ্ন রেখেছিলাম যে আমাদের রাজনীতি নিয়ে কি এখনো ভূ রাজনীতির খেলা চলছে কিনা? মূল ব্যাপার হলো কি, আমাদের এই গত 17টি মাস রাজনীতির অনেকগুলো জটিলতা ছিল এবং একটার সঙ্গে আরেকটা মেলানো যায় না। প্রতিদিনই পরিস্থিতি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আমরা গতকাল যেটা ভেবেছি আজকের দিনে সেটা পাল্টে গিয়েছে। দ্যাট ওয়াজ এ রিয়ালিটি। কখনো মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো 5 বছর 10 বছর থেকে যাবেন, কখনো মনে হয়েছে উনি হয়তো কালকে থাকতে পারবেন না, কখনো মনে হয়েছে নির্বাচন হবে, আবার কখনো মনে হয়েছে নির্বাচন হবেই না। তো এর মধ্যে যখন অলনে ছাড়েন এই নির্বাচনটা হয়ে গেল, তারেক রহমান সাহেব আসলেন, এটা অনেকটা রাজনীতিতে অনেকটা সুনামির মতো, অনেকটা ভূমিকম্পের মতো। ইট ওয়াজ আনএক্সপেক্টেড। ইভেন তারেক রহমান সাহেব বড় বড় যারা পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন তারাও বলার চেষ্টা করেছেন যে 25 তারিখ উনি আসবেন না, 25 তারিখ উনি আসবেন না, আসুক তারপর দেখা যাবে। কিন্তু আলটিমেটলি তিনি যখন আসলেন, আসার পর একটা নির্বাচন হলো, আমরা এখন পর্যন্ত মানে আত্মস্থ করতে পারতেছি না। তারেক রহমান সাহেবকে দেখে মানে সবাই মনে করছে তিনি হয়তো সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী হয়ে গেছেন, গত 17 মাসে যারা নিজেদেরকে প্রধানমন্ত্রী রূপে চিন্তা করেছেন, নিজেদেরকে ক্ষমতার প্রতিভা মনে করেছেন, দণ্ড এবং মুন্ডের অধিকর্তা মনে করেছেন, তারা ভাবতেই পারছেন না যে লন্ডনে বসে স্কাইপিতে বসে একটা লোক 17 বছর কথা বলেছে, একটা ফ্লাইং শার্ট পরে, ইন করে না, তারপর হাতে ভাঁজ করে নর্মাল চলাচল করে, এ আবার প্রধানমন্ত্রী হয় কি? তারপর সে নিজের গাড়িতে চলে, মানে পেট্রোল নেয় না, কিছু নেয় না, রাস্তাঘাটে যার তার সাথে হ্যান্ডশেক করে, যেখানে সেখানে গাড়ি থামিয়ে দেয়। এটা কি ধরনের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনার মতো, যেদিকে তাকাবে তো লালে লাল হয়ে যাবে, হ্যাঁ, মানে এরকম অবস্থা। তো এই জিনিসগুলো আত্মস্থ হতে আরও সময় নেবে। 2 নম্বর হলো যে বিএনপির যারা হয়েছেন সংসদ সদস্য, মন্ত্রী, এটাও তাদের কাছে প্রায় এখনও পর্যন্ত এটা আনএক্সপেক্টেড। অন্তত 6 মাস 1 বছর লাগবে এই পুরো জিনিসগুলো একটা সিস্টেমের মধ্যে আসতে। আবার এনসিপি, জামাত যারা গত 17 মাস ধরে মনে করেছেন উই আর দ্য কিং অ্যান্ড উই আর অলসো কিং মেকার, আমরাই রাজা তৈরি করি, আমরাই রাজা এবং আগামীতে আমরাই রাজা হচ্ছি, তাদেরও একটা সময় লাগবে। কিন্তু এর মধ্যে হয় কি, প্রকৃতি কিন্তু বিরূপ হয়ে গেছে। এই যে ইরানের যে যুদ্ধটা, এই যুদ্ধটা আমাদের যে পুরো রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, এটা পরিবর্তন করে দেবে। আপনি ধরুন এই যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে তেলের মূল্য পার ব্যারেলে প্রায় অলমোস্ট 2.5 গুণ হয়ে গেছে। 10% বেড়ে গেছে। 10% শুধু ইন্টারন্যাশনাল মার্কেটে, মার্কেটে অর্থাৎ $70 ছিল ক্রুড অয়েলের পার ব্যারেল, এখন সেটা হয়ে গেছে $130 আজকে দিন পর্যন্ত। যেটা আসলে বৈশ্বিক অর্থনীতিতেও ব্যাপক প্রভাব বিস্তার করবে। আমাদের দেশে উই ক্যানট এফোর্ড ইট। আপনি আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো এখন এলএনজিতে চলে, এলএনজি কাতার থেকে আমরা আনি, কাতার তার এলএনজি প্ল্যান্টটাই বন্ধ করে দিয়েছে। ফলে এই যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে বলছেন যে সামনে আপনার যাকে বলা হয় লোডশেডিংটা অনিবার্য, আপনি লোডশেডিং না, পুরো ব্ল্যাক আউট হয়ে যাবে। আপনার যদি
মানে আপনি এলএনজি তো নাই, যারা এলএনজি আপনি কাতার থেকে আনেন, আর চোরাই পথে আপনি আনতেছেন ইরান থেকে, এর সাথে আপনার এলএনজি নেই। তো আপনি এলএনজি নির্ভর যে আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো আপনি কিভাবে চালাবেন? পেট্রোলিয়ামের দাম $70 করে বাংলাদেশ যদি আনে, আমাদের যে ডিজেল, যে পরিমাণ ডিজেল যাচ্ছে, এটা যদি $200 হয়ে যায়, এই সরকার 15 দিন চালাতে পারবে না সাবসিডি দিয়ে, তাকে সঙ্গে সঙ্গে প্রাইস বাড়াতে হবে। এখন যে ডিজেলের দাম আছে ধরুন 100 টাকা, এটা যদি মানে 300 টাকা হয়ে যায়, 250 টাকা হয়ে যায়, আপনি মুহূর্তের মধ্যে কে জামাত, কে এনসিপি, কে প্রধানমন্ত্রী, কে বিএনপি, কবে সংসদ, 12 তারিখ তো অনেক দূরে। পুরো জিনিসগুলো, অর্থাৎ এই টোটাল জিনিসগুলো সরকারের এখন যে ফাইন্যান্সিয়াল অবস্থা, তারা মূল্য না বাড়িয়ে এটা এফোর্ড করতে পারবে না। আসলে এই যুদ্ধের উপরে সবকিছু নির্ভর করতেছে এখন। জনাব এম এ আজিজ, বৈশ্বিক রাজনীতি আমরা দেখছি যে চরম উত্তেজনা এবং যুদ্ধাদেহী অবস্থা, এবং ইরান ইসরায়েল যুদ্ধ, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, এর প্রভাব আসলে বাংলাদেশে কিভাবে পড়বে, কোন কোন ক্ষেত্রে পড়বে? প্রধানত পড়বে যে আপনার আমাদের প্রবাসী আছে, মিডল ইস্টেই বেশি। মিডল ইস্টে তারা তো ইতিমধ্যে মারাও গেছে কয়েকজন। এই প্রবাসীরা যেতে পারছে না, আমাদের প্লেন সব বন্ধ, যেতে পারতেছে না। সামনে ওমরা আছে, ওমরার সময় লোক যায়, যেতে পারছে না। এটা একটা, এটা আমি মনে করি এটা অল্প অল্প সমস্যা, কিন্তু মেজর সমস্যা হচ্ছে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেছে, হ্যাঁ বন্ধ হয়ে যায়। বন্ধ হলে ধরেন যেটা দুইভাবে এক্সপেক্ট করা হচ্ছে, একটা হচ্ছে যে আপনার ইরানের ব্যালিস্টিক মিসাইল আছে 2500 থেকে 3000। হ্যাঁ, তো এটা তো ইতিমধ্যে ধরেন বিভিন্ন আমেরিকান ঘাঁটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে, যার ফলে আবার এদিকে ইসরায়েলেও মারা হয়েছে, কিছু ড্রোন হামলা করা হয়েছে। ইসরায়েলে কিন্তু মাটির বহু নিচে আপনার মানে তাদের জীবন রক্ষার ব্যবস্থা করা হয়েছে, গুহার ভিতরে লোকজন বাস করতেছে। তো ইসরায়েল এখন খামেনি সহ হত্যা করবে, তার স্ত্রীও আজকে মারা গেছে। হ্যাঁ, তো ধরেন এখন ইরান ধরেন জিতলো, ধরেন হরমুজ প্রণালী ধরেন কোনোভাবে আমেরিকাই ইয়ে করলো, এখন তারা তো ওখানে তো আপনার রিজম চেঞ্জ করতে চায়। ইরানের রিজম চেঞ্জের সমস্যাটা হচ্ছে কি, ওখানে শিয়া হচ্ছে মেজরিটি, সুন্নিও আছে 2-3 ভাগে। তো তারা তো এই দেশকে তো এক রাখতে পারবে না। দেখা যাবে যে রাশিয়ার মতো যদি এটা চেঞ্জ করতে চায়, রাশিয়ার মতো হয়তো ভেঙে দিতে পারে। হ্যাঁ, এটাও সমস্যা। আবার এদিকে ইরান কিন্তু অনেকটা অসহায়ের মতো হয়ে গেছে। মিডল ইস্টের সব ঘাঁটিতে আক্রমণ করার ফলে কোনো মুসলিম দেশ কিন্তু ইরানের পক্ষে নাই। এখন ব্রিটেন কিছুটা ওপেন হয়ে গেছে আমেরিকার পক্ষে। হ্যাঁ, চীন মৃদুভাবে, রাশিয়া মৃদুভাবে বলা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক। ট্রাম্প যে পাগলাপাগলি কাজ, আপনি দেখেন সেই নরিয়েগা, লিবিয়ার গাদ্দাফি, ইরাকের সাদ্দাম, এগুলো সবাইকে আপনার নির্দোষ ব্যক্তি। সাদ্দামকে তো বলা হয়েছে যে মাটির ভিতরে অ্যাটম বোম টোম আছে, আসলে কিচ্ছু নাই, তাকে মেরে ফেলছে, কারণ সে ওই কুয়েত দখল করছিল। হ্যাঁ, এই কারণে তার প্রতিশোধ গেল। আর তখন তো সাদ্দাম হোসেনের তো একটা মুসলিম বিশ্বে কিন্তু খুব শক্ত অবস্থান ছিল, সাদ্দামকে মেরে ফেলছে। লিবিয়াতে তেলের জন্য গাদ্দাফিকে হত্যা করছে। আপনি দেখেন ভেনেজুয়েলার আপনার মাদুরোকে নিয়ে এসে বিচার করতেছে। হ্যাঁ, এখন তাদের মনে চাইছে ইরান তাদের একমাত্র থ্রেট, ইসরায়েলের সাথে যুদ্ধ করে, এই করে ইরানকে নিঃশেষ করতে হবে। তো এই ধরনের যে এই সারা বিশ্বে একমাত্র শক্তিশালী পরাশক্তি আমেরিকা হয়ে গেছে, এবং ট্রাম্পের মতো পাগলের হাতেই দেশ পড়েছে। সুতরাং তাকে ব্যালেন্স করার আগে, যেমন রাশিয়া, অখণ্ড রাশিয়া একটা ব্যালেন্স ছিল। বিগত সময় বলা হতো যে বাংলাদেশও পরাশক্তিদের বলয়ে অবস্থান করছে, তাহলে বাংলাদেশকে শঙ্কামুক্ত, আমরা কি সেফ সাইডে আছি? না, দেখেন আমাদের দেশে পলিটিশিয়ানরা কি করতেছে আমাদের কাছে কিন্তু পরিষ্কার না। আমি কিন্তু আগেও লিখেছি যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন আমার কাছে মনে হয়েছে, কারণ ইউনূস সরকার গোপন চুক্তি কি করে রাখছে ওর ভিতরে এ পর্যন্ত নাই। এই তো রাষ্ট্রপতি বলছে না যে সাধারণত সাংবিধানিক বাধ্যবাধকতা, সে সরকার প্রধান, সংবিধান অনুযায়ী ওত নিয়েছে, সংবিধান সম্মত 148 অনুচ্ছেদে ওত নিয়েছে, কিন্তু এই 18 মাস ক্ষমতায় ছিল, কোনোদিন রাষ্ট্রপতির সাথে দেখা করে নাই। এবং অনেক প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আদেশ জারি করা হয়েছে, সে জানেও না। এমনও হয়েছে সে দাওয়াত পেয়েছে বিদেশে, প্রেসিডেন্ট কনফারেন্সে কোন দেশে, ওখান থেকে চিঠি লিখে পাঠাইছে যে তিনি অসুস্থ, তিনি যাবেন না, সেটা তো তাকে স্বাক্ষর করতে হয়েছে। এরকম অবস্থা। সুতরাং এদিকে দেখেন অধ্যাদেশ জারি করছে, সে মানে 2000